৩২ বছর বয়সী হরিয়ানার রাভিনা রাও তিনি স্বামীর সাথে থাকতেন এবং তার ৬ বছরের একটা বাচ্চা আছে, তাও শর্তের তিনি তার ইনস্টাগ্রাম আইডিতে লিখে রেখেছিলেন সিঙ্গেল মাদার। হয়তো আপনার মনে হচ্ছে এতে কি এমন অসুবিধা আছে, তবে আপনাকে বলে রাখি এর পেছনে লুকিয়ে ছিল এক রোমহর্ষক কাহিনী যা শুনলে আপনি হতবাক হতে পারেন। রাবিনা রাও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি ইনস্টাগ্রাম ও ফেসবুকে রিলস বানানোর পাশাপাশি বিভিন্ন হরিয়ানার শর্ট ফিল্মে কাজও করেছেন যা তাকে বেশ খ্যাতির চরম শিখতে তুলেছিলেন। কিন্তু ২৬শে মার্চ ২০২৫ তার জীবনে এমন কিছু ঘটে যা তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখনকার দিনে কম বেশি সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিলস বানাই, কিন্তু আমরা রিলস বা ভিডিওতে হুবহু যেরকম দেখি বাস্তবে তেমন সবসময় হয় না। ঠিক যেমন দূর থেকে মনে হয় আকাশ যেন দূরে মাটিতে মিশে গেছে, কিন্তু যখন কাছে যাওয়া হয় তখন বোঝা যায় আকাশ আকাশের জায়গায় আছে, সে আসলে মাটিতে মিশে নেই। ঠিক তেমনি রিলস আর রিয়েল লাইফের মধ্যে এরকমই তফাৎ থাকে। হরিয়ানার ভিওয়ানি জেলার পুরনো বাস স্ট্যান্ডের পাশে যাদব ভবন নামে বাড়িতে ২০১৭ সালের রবিনা রাওয়ের ৩৫ বছর বয়সী প্রবীণ যাদবের সঙ্গে বিয়ে হয়। রাবিনা এবং প্রবীণের ৬ বছর বয়সী একটা ছেলে আছে। তাছাড়া তার পরিবারে তার শ্বশুর এবং প্রবীণের একজন ভাই ছিলেন। প্রবীণ পেশায় একজন চালক ছিলেন। তিনি বেশিরভাগ সময় লরি চালাতেন, বিশেষ করে ঘর নির্মাণের জিনিসপত্র আনা নেওয়া করতেন, যেমন বালি, ইট, রড, সিমেন্ট প্রভৃতি কাজের সূত্রে প্রায়ই সে বাড়ির বাইরে থাকতেন। এদিকে রবিনা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ায় তার বেশ ভালোই ফ্যান ফলোয়ার ছিলেন। মোটামুটি বেশ ভালোই অ্যাক্টিং করতেন। তার অভিনয় করা বেশিরভাগ ভিডিও ছিল কমেডি বা পারিবারিক বিষয় নিয়েই, যার জন্য ক্রমশই তার ফ্যান ফলোয়িং বাড়তে থাকে। রাবিনা বেশিরভাগ সময় ভিডিও শ্যুটের জন্য বাড়ি থেকে বাইরে থাকতেন। বেশ ভালো টাকা ইনকাম করলেও তার এই বাড়ি থেকে বেশিরভাগ বাইরে থাকার কারণে প্রবীণের পরিবার এবং প্রবীণ রাবিনার এইসব কাজ সমর্থন করতেন না, যা নিয়ে প্রায়ই তাদের মধ্যে মনোমালিন্য হতে থাকে। ঘটনার দিন অর্থাৎ ২৫শে মার্চ ২০২৫ রুবিনা শুটিংয়ের জন্য বাইরে থাকলেও কিছু কাজের জন্য ভিওয়ানির প্রেমনগরে স্বামী প্রবীণের বাড়িতে ফিরে আসে এবং ওই দিন তার বাড়িতে শ্বশুরদেবর কেউই ছিলেন না, শুধু রবিনা একাই ছিলেন। আর ঠিক তখনই হঠাৎ প্রবীণও বাড়ি চলে আসে। কিন্তু প্রবীণ যে বাড়ি এসেছিল শুধু একটা প্রবীণের স্ত্রী জানত। তারপর ২ থেকে ৩ দিন পর্যন্ত প্রবীণের কোন খবর পাওয়া যায় না। পরিবারের সদস্য যখন রাবিনার কাছে প্রবীণের সম্বন্ধে জানতে চাই তখন রাবিনা জানায় ২৫শে মার্চ রাত তারা একসাথে খাবার খায় এবং রুবিনা ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎ রাবিনার যখন ঘুম ভাঙে ঠিক ২:৩০ থেকে ৩টে নাগাদ তিনি দেখেন ঘরের সিঁড়িতে বসে প্রবীণ ধূমপান করছিলেন। তখন রুবিনা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু প্রবীণ রবিনাকে জানায় কিচ্ছু হয়নি, সে যেন রুমে গিয়ে শুয়ে পড়ে। এরপর রুবিনা তার রুমে এসে ঘুমিয়ে যায় এবং পরের দিন সকাল বেলা থেকেই সে আর প্রবীণকে দেখেনি। যদিও প্রবীণ আগে পরে ড্রাইভারি কাজে অনেক রাত্রি এই বাড়ি থেকে বেরিয়ে যেতেন, তাই প্রথমে তো তেমন কেউ কিছু সন্দেহ করেনি। যেহেতু ৩-৪ দিন হয়ে যায় প্রবীণের কোনো খবর আসে না, তাই তাদের পরিবারের সদস্যদের একটু সন্দেহ হতে শুরু করে। প্রবীণকে ফোন করা হয় কিন্তু তার ফোন সুইচ অফ আসতে থাকে। এরই মধ্যে রাভিনা আবার বাড়ি ফিরে আসে। ২৮ তারিখে নাগাদ তার কাজ থেকে বাড়িতে এসে দেখেন সবাই কেমন একটা দুঃখের পরিবেশ, কারুর মুখে কোনো হাসি নেই। সে জানতে চায় কি হয়েছে। তখন পরিবারের সবাই জানায় তার স্বামী অর্থাৎ প্রবীণ গত ৩ দিন ধরে বাড়ি আসেনি। তার সঙ্গে কি রাভিনার কথা হয়েছে কিনা, তখন রুবিনা উত্তরে জানায় যে সে তার কাজে খুব ব্যস্ত ছিল, তাই প্রবীণের সঙ্গে কথা বলতে পারিনি। ২৮শে মার্চ অর্থাৎ ঘটনার ৩ দিন পরে এক মর্মান্তিক খবর আসে। রাভিনার বাড়ি থেকে প্রায় ৬ কিমি দূরে বিনোদ রোড দিয়ে একজন স্থায়ী লোক একটা নালার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন খানিকটা যাওয়ার পর নালা থেকে একটু তীব্র গন্ধ বেরোচ্ছিল। সচরাচর নালা থেকে গন্ধই বের হয়, কিন্তু ওই গন্ধটা একটু তীব্র ছিল, যে কারণে সে দেখার জন্য একটু নিচেই যায়। স্থায়ী লোকটি আরও দেখতে পান বেশ কয়েকটা কুকুর সেখানে ঘোরাঘুরি করছে, যার জন্য তার মনে হালকা সন্দেহ হয়। এর জন্য তিনি একটু নিচে গিয়ে ভালো করে দেখার চেষ্টা এবং নিচে গিয়ে কিছু একটা অদ্ভুত দেখতে পায়। তারপর সে দ্রুত পুলিশকে ফোন করে। ঘটনাস্থলে পুলিশ আছে। আসার পর তারা এক হতবাক করা জিনিসের সন্ধান পায়। এরপর একদল ফরেনসিক টিমও আসেন। ওই নালা থেকে একটি আধা তদেহ উদ্ধার হয়। যেহেতু ৩ দিন হয়ে গেছিল তাই হঠার অবস্থা খুব খারাপ অবস্থা ছিল। তার শরীরে তেমন বিশেষ কোন চিহ্ন ছিল না যা দেখে তৎক্ষণাৎ চিহ্নিত করা যায় না এটা কার বডি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, এই ব্যক্তির হাতে একটা ট্যাটু বানানো ছিল। এরপর পুলিশ দেহটিকে ময়না তদন্তে পাঠিয়ে দেয়।
ময়নাতদন্তে তেমন কোনো তথ্য পাওয়া যায় না যে এই ব্যক্তির কিভাবে এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে। সে কি নেশা অবস্থায় নদীতে পড়ে গেছিল নাকি কেউ পরিকল্পনা অনুযায়ী তার সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। এরপর পুলিশ নিরুপায় হয়ে বিভিন্ন পত্রিকা এবং নিউজ চ্যানেলে ওই অজ্ঞাত ব্যক্তির শারীরিক বর্ণনা, বয়স এবং হাতের ট্যাটু এবং পরে থাকা পোশাক সমস্ত কিছুর বিবরণ প্রকাশ করে এবং আশেপাশের কোনো থানায় কোনো ব্যক্তির নিখোঁজের কেস দায়ের আছে কিনা সেটা জানার চেষ্টা করে। একদিন পার হয়ে যায়, তবুও তেমন কোনো তথ্য আসে না। তারপর স্থায়ী একটা নামকরা পত্রিকায় খবরটি দেখতে পান প্রবীণের প্রতিবেশী এবং তিনি সেই কথা প্রবীণের বাবাকে জানায় এবং পরিবার হসপিটালে যায় এবং পুলিশের দেওয়া তথ্যে দেখে তারা বুঝতে পারে এটাই প্রবীণ নিজেই। তখন তারা বাবা কান্নায় ভেঙে পড়েন। সবথেকে অবাক করার বিষয় হলো, যেহেতু নালার পচা জল ছিল তাই দ্রুত প্রবীণের অবস্থা খুবই মর্মান্তিক হয়ে পড়ে এবং ময়নাতদন্তে তেমন কোনো রিপোর্ট আসেই না যে কিভাবে এরকম হয়েছে, এটা কি কোনো পরিকল্পিত ঘটনা নাকি নরমাল কোনো ব্যাপার। প্রবীণের এমন মর্মান্তিক পরিণতি পুলিশের কাছে প্রথমত এক ধরনের ধোঁয়াশায় হয়ে থাকে। পুলিশ তেমন কোনো তথ্য ও জোগাড় করতে পারছিলেন না, কারণ নালার নোংরা জলে প্রবীণের খুব দ্রুত খারাপ হয়ে গেছিল। এরপর প্রবীণের স্ত্রী রুবিনার কাছে খবর যায়। তিনি প্রাথমিকভাবে কান্নায় ভেঙে পড়েন, কিন্তু পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেন যে তিনি হয়তো অতিরিক্ত নেশা করেছিলেন, যার জন্য সঠিকভাবে চলতে পারছিলেন না। কিন্তু পরিবারের সদস্য অর্থাৎ প্রবীণের বাবা এবং প্রবীণের ভাই তার দাদার এই মর্মান্তিক পরিণতিকে মেনে নিতে পারেনি। কোথাও তাদের সন্দেহ হচ্ছিল, যদিও তারা পুলিশকে জানায় যে তার দাদা খুব নেশা করতেন, কিন্তু এতটাও নেশা করতেন না যে তিনি নালায় পড়ে যাবেন অবচেতন অবস্থায়। এরপর পুলিশ প্রবীণের দেহকে তার পরিবারের কাছে দিয়ে দেন অন্তিম সৎকারের জন্য। তারপর অন্তিম সংস্কার হয়ে যায়। রাবিনা তার বাপের বাড়ি চলে যায় এবং তার মন সবসময় দুঃখী থাকত। রাবিনার বাবা তার মেয়ের এই রকম পরিণতি দেখে তিনিও খুব দুঃখী ছিলেন। রবিনার বাবা প্রবীণের পরিবারকে জানায় যে তারা যেন আবার পুলিশের কাছে আরও তদন্তের জন্য অনুরোধ করে। এদিকে প্রবীণের ভাই কিছুতেই তার দাদার এরকম মর্মান্তিক ঘটনাকে মেনে নিতে পারেনি। কোথাও তার সন্দেহ হতে শুরু করে, তাই সে নিজের থেকে পরিকল্পনা করে নিজেই কিছু ইনভেস্টিগেশন করবে, কেননা তার মনে প্রশ্ন জাগে তার দাদা কেন তার বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে ওই নালার কাছে যাবে, আর যদিও গিয়ে থাকবে তাহলে কেউ না কেউ তো দেখবে। আর দ্বিতীয়ত, যদি রাতের বেলায় যাবে তাহলে কেন যাবে, কি এমন দরকার ছিল ওই জায়গায়। এরপর প্রবীণের বাড়ির আশেপাশে বেশ কিছু সিসি ক্যামেরা ছিল, তাই সে নিজের প্রতিবেশীর সঙ্গে কথা বলে 25শে মার্চ থেকে শুরু করে 26শে মার্চের সব ফুটেজ চেক করতে থাকে। বেশ কয়েকটা সিসিটিভি চেক করার পর বাড়ির পাশে একটা সিসিটিভিতে তার ভাই 8:30 নাগাদ বাড়িতে আসে। এই ফুটেজ দেখতে পান প্রবীণের ভাই। এরপর সে দেখতে থাকে তার দাদা কখন বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন, কিন্তু এখানে সবথেকে অবাক করার বিষয় সিসিটিভি ফুটেজে তার দাদা অর্থাৎ প্রবীণকে বাড়িতে ঢুকতে দেখলেও বাড়ি থেকে বেরোনোর কোন ফুটেজ পাওয়া যায়নি। তখন প্রবীণের ভাইয়ের মনে সন্দেহ হয়, দাদা যদি বাড়ি থেকে বাইরে নাই বেরোবে তাহলে কিভাবে ওই নালার কাছে গেল। প্রবীণের ভাই পুলিশের কাছে এই সিসিটিভির ফুটেজ নিয়ে যান এবং তারপর পুলিশকে আরও ভালোভাবে তদন্ত করতে বলেন। এরপর পুলিশ গভীরভাবে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। এরপরই আর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। পুলিশ যখন একের পর এক সিসিটিভি চেক করে যাচ্ছিলেন, তখন দেখতে পান রাত আনুমানিক 9টা নাগাদ একজন ব্যক্তি মাথায় হেলমেট পরে একটা বাইক নিয়ে বারবার যাওয়া আসা করছে। এটা দেখে তাদের বেশ খানিকটা সন্দেহ জাগে এবং আরও ভালোভাবে সিসিটিভি ফুটেজটাকে দেখতে থাকে। এরপর হঠাৎ রাত 12:30 নাগাদ সেই বাইক দেখতে পান যেখানে হেলমেট পরা ব্যক্তিটি বাইক চালাচ্ছিলেন এবং পাশে একজন মহিলা বসেছিলেন আর মাঝখানে কোনো একজন ছিলেন, কিন্তু তার পা বা হাত মাটিতে ঘষতে ঘষতে যাচ্ছিলেন। তখন তাদের সন্দেহ জাগে, মাঝখানে যদি কেউ বসে থাকবে তাহলে কেন তার পা বা হাত মাটিতে ঘষতে ঘষতে যাবে। প্রবীণ 12 ক্লাস করে ড্রাইভিং কাজ করতে থাকে, আর এদিকে রাভিনা মাধ্যমিক পাশ করে বিয়ে করে নেন। যদিও তাদের বিয়ে পারিবারিক সম্মতিতে হয়েছিল। শ্বশুরবাড়ি এসেই রাভিনা আবার পড়ালেখা শুরু করেন। শ্বশুরবাড়ি এসে তিনি আইটিআই কমপ্লিট করেন এবং আইটিআই থেকে সেলাইয়ের কোর্স কমপ্লিট করে এবং সে তার শ্বশুরবাড়িতে একটা সেলাইয়ের সেন্টার খুলে, যেখানে গ্রামের বিভিন্ন মেয়ে এবং বউদের সেলাইয়ের কাজ শেখাতেন। এখান থেকে মোটামুটি ইনকামও হতো তার। কিন্তু হঠাৎ 2019 সালে লকডাউনের জন্য সবকিছু বন্ধ হয়ে যায়, যার জন্য সেলাইয়ের সেন্টারটাও বন্ধ হয় তার। যেহেতু লকডাউনের কারণে সবাই ঘরবন্দি হয়ে গেছিলেন, তখন সোশ্যাল মিডিয়ার প্রভাব বাড়তে থাকে, আর এই সময় রিলস শর্ট ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হতে থাকে, যার জন্য রাবিনার মনে হয় সে
এরকম কন্টেন্ট ক্রিয়েট করবে। তারপর আনুমানিক 2023 সালের শুরুতে তিনি ইনস্টাগ্রাম-এ একটা আইডি বানান এবং সেখানে রিলও আপলোড করতে থাকেন। যেহেতু তার ভিডিওগুলো বেশ কমেডি এবং পারিবারিক প্রকৃতির হতো, তাই দ্রুত তার ভিডিও ভাইরাল হতে থাকে এবং তার ফলোয়ার বাড়তে থাকে। ইনস্টাগ্রামের পাশাপাশি তিনি একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবেও আপলোড করতে থাকেন। সেখান থেকেও আস্তে আস্তে তার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে। যদিও প্রবীণের পরিবার রাবিনার এই ভিডিও বানানো ভালো চোখে দেখতেন না, যার জন্য বেশ কয়েকবার পরিবারের মধ্যে মনোমালিন্য হয়েছেন। প্রবীণ প্রথমত তার স্ত্রীকে এসব রিলস বানাতে মানা করলেও পরবর্তীতে তেমন বাধা দেয় না, কেননা প্রবীণ এটা ভাবে যে সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, তাই তার স্ত্রী নিজের একাকিত্ব কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করছে। কিন্তু এখনকার দিনে মেয়ে কিংবা বউ যদি কোনো ভিডিও বা রিলস বানায়, তাহলে বেশিরভাগ সময় তাদের কমেন্ট বক্সে কিছু উল্টোপাল্টা কমেন্ট থাকে বা অনেকেই তাদেরকে পার্সোনাল এসএমএসও করতে থাকে কথা বলার জন্য, যা প্রবীণের মোটেই ভালো লাগেনি। কিন্তু প্রবীণের পরিবার এবং আত্মীয় স্বজন, তাছাড়া তার বন্ধুরা তাকে জানায় যে তার বউ যদি একটু ভদ্রতার সাথে কোনো ভিডিও বানাতো তাহলে সেটা ভালো হতো। তাই প্রবীণ তার বউকে জানায়, ঠিক আছে তুমি রিল বানাও, কিন্তু ভদ্রতার সাথে বানাও, এবং যারা উল্টোপাল্টা কমেন্ট করছে তাদের কমেন্ট বক্সটাকে বন্ধ করে দাও বা পার্সোনাল এসএমএসের কোনো উত্তর দিও না। কিন্তু রবিনা তখন নিজেকে সোশ্যাল মিডিয়ায় খ্যাতির চরম শিখরে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। এভাবে রাবিনা রিলস বানাতেই থাকে এবং ক্রমশ তার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে। এরপর হরিয়ানার কিছু স্থায়ী ইউটিউবার রাবিনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে ইনস্টাগ্রামে। তারা রবিনাকে জানায় রিলিজ বানানোর পাশাপাশি তিনি যদি ছোটখাটো শর্ট ভিডিওতেও অ্যাক্টিং করে তাহলে তাকে টাকাও দেওয়া হবে। তখন রাবিনা এই ক্রিয়েটরদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং অভিনয় শুরু করে, যেখান থেকে বেশ টাকাও আসতে থাকে। আর এই কন্টেন্ট ক্রিকেটারের মধ্যে একজন অন্যতম ছিলেন, যার সঙ্গে গত 1.5 বছর আগে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট হয়েছিল রবিনার। বেশিরভাগ সময় রাবিনা তার সঙ্গে ভিডিও বানাতেন। এখনও পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। প্রবীণের হালকা বিরক্তি লাগলেও তেমন বাধা দেননি, কিন্তু ক্রমশই রবিনা বাড়ি থেকে বাইরে থাকতেন এবং বেশিরভাগ সময় সে বাড়িতে কাজ শেষে ফিরতে না, অর্থাৎ দিনের পর দিন বাইরেই কাটাতেন, যা প্রবীণকে বেশ খানিকটা দ্বিধার মধ্যে ফেলেছিলেন। তখন প্রবীণ বলে, বাড়িতে বসে রিল বানাও ঠিক আছে, কিন্তু বাইরে গিয়ে দিনের পর দিন এটা ঠিক নয়। এরপর প্রবীণের ভাইয়ের দেওয়া সিসিটিভি ফুটেজ পুলিশ আরও ভালো করে খতিয়ে দেখতে থাকে এবং প্রবীণের বাড়ি থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন চত্বর এবং 6 কিলোমিটার দূরে ওই নালার আশেপাশে সিসিটিভি ফুটেজে করে। রাত 1:30 নাগাদ হেলমেট পরা ওই ব্যক্তির বাইকের পেছনে যে মহিলাটি ছিল তারা আবার ফেরত আসে। এখানে অবাক করার বিষয় হল, এবং মহিলার মাঝখানে যে ব্যক্তি বা জিনিস ছিল ওটা আর দেখা যায় না। পুলিশের কাছে সন্দেহর ব্যাপার ছিল যে মাঝখানে থাকা ওই ব্যক্তি বা জিনিসটা কোথায় গেল। পুলিশ আরও বেশি করে খতিয়ে দেখতে থাকেন। তখন প্রবীণের ভাই পুলিশকে জানান হেলমেট পরা এই ব্যক্তিকে তার চেনা চেনা লাগছে। বেশ কয়েকবার সে তাদের বাড়িতে তাকে দেখেছেন, যার নাম ছিলেন সুরেশ রাঘব। বেশিরভাগ সময় রাবিনা এই ব্যক্তির সঙ্গেই ভিডিও বানাতেন। সুরেশ রাঘব, যার বয়স ছিল 29 বছর, বয়সেই তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অর্থাৎ ইউটিউব ভিডিও বানাতেন। সুরেশ রাঘব বিবাহিত ছিলেন, তার 2 জন বাচ্চা ছিল। সুরেশ 4 বোন, একমাত্র ভাই ছিলেন। তার বাবা রেলে কাজ করতেন, যে কারণে তাকেও ইলেকট্রিক টিকিট মেশিনে কাজ দেওয়া হয়েছিল। কিছু কারণে সে কাজ তার ভালো লাগে না এবং পরবর্তীতে তিনি ছেড়ে দেন। সুরেশ রাঘব প্রায় সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন শো অফ করা জিনিস আপলোড করতেন। নামি হোটেল, এয়ারপোর্ট, দামি গাড়ির ফটো ইত্যাদি। সে তার পরিবারকে সঠিকভাবে কখনোই জানাননি যে অ্যাকচুয়ালি তিনি কি কাজ করেন। শুধু পরিবারকে এটা জানিয়েছেন যে সে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সবথেকে অবাক করার বিষয়, সুরেশ রাঘবের বেশিরভাগ সময়ের খরচ তার পরিবার বহন করতেন। সুরেশ রাঘব ইনস্টাগ্রামে রুবিনার সঙ্গে কন্ট্যাক্ট করেন, মাঝে উল্টো পাল্টা কমেন্ট এবং পার্সোনাল এসএমএস করায় রাবিনার স্বামী প্রবীণ তাকে রিলস বানাতে এবং অ্যাক্টিং করতে মানা করে। তাই রুবিনাও আর এইসব কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু একদিন হঠাৎ সুরেশ রাঘব রাবিনা ইনস্টাগ্রামে এসএমএস করে জানায় সে খুব ভালো ভিডিও বানায়, তার শুধু রিল সে বানানোই উচিত নয়, সে চাইলে বিভিন্ন ছোটখাটো শর্ট মুভিতেও একটি করতে পারে, যেখানে তার পপুলারিটি বাড়বে, সাথে টাকা ও ইনকাম হবে। এছাড়া আরও কিছু ভালো ভালো কমেন্ট করে, যা শুনে আর রুবিনা ইমপ্রেস হয়ে যায়। রুবিনা আবার রাভিনা বিলস বানানো শুরু করে। এরপর সুরেশ রাঘবের রিকোয়েস্ট এসে আবার শর্ট মুভিতে কাজ করতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে এক সম্পর্ক তৈরি হয়।
এদিকে প্রবীণ ও প্রবীণের পরিবার রাবিনার আবার ভিডিও বানানো ভালো লাগে না, তারা তাকে মানা করতে থাকে, কিন্তু রুবিনা যেন তাদের কথা আর শুনতে রাজি হয় না। সে আবার তার কাজে লেগে যায় ঠিক পুরনো দিনের মতো। এদিকে রুবিনা ও রাঘব সোশ্যাল মিডিয়ায় কখনো ভাবি, কখনো বোন, কখনো মা হয়ে কাজ করলেও বাস্তবে তারা সম্পর্ক ছিল অন্যরকম। ধীরে ধীরে তাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠ হতে শুরু করে। এর আগে কমবেশি রাবিনার সঙ্গে প্রবীণের কথা কাটাকাটি হতো, তখন রুবিনা রাগ করে তার মায়ের বাড়ি চলে যেত, কিন্তু সুরেশ রাঘবের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর থেকে রুবিনার যেন বেশি করে প্রবীণের সঙ্গে ঝগড়া হতে থাকে, যার জন্য সে মায়ের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বাইরে বেরোতেন ঠিকই, কিন্তু মায়ের বাড়ি যেতে না, বেশিরভাগ সময় অন্য কোথাও থাকতেন। পুলিশের তদন্তে জানা যায় রাবিনা প্রবীণের সঙ্গে রাগ করে তার মায়ের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সুরেশের অন্য কোথাও গিয়ে ঘনিষ্ঠ সময় কাটাতেন। এদিকে রাবিনার স্বামী ড্রাইভারের কাজের জন্য বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন, তাছাড়া তার শ্বশুর ও বিয়ে বাড়ির অনুষ্ঠানে কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যার জন্য বেশিরভাগ সময় তিনিও বাড়ি থাকতেন, অর্থাৎ রাবিনার বাড়ি বেশিরভাগ সময় ফাঁকা থাকত, আর তার জন্য সুরেশের রাঘব প্রায়ই তাদের বাড়ি আসতেন এবং সময় কাটাতেন। এভাবে চলতে থাকে রাবিনার জীবন। এদিকে প্রবীণ ও তার স্ত্রী রাবিনের মধ্যে সম্পর্ক দিনকে দিন খারাপ হতে চলেছিল, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পুলিশের তদন্তে জানা যায় ২৬শে মার্চ রাবিনা কিছু কাজের জন্য বাড়ি এসেছিলেন এবং সেই সাথে সুরেশ রাঘব তার বাড়ি এসেছিলেন। বাড়ি যেহেতু কেউ ছিল না, তাই তারা খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন। আর ঠিক এই সময় অপ্রত্যাশিতভাবে প্রবীণ বাড়ি চলে আসেন এবং প্রবীণ তাদের এই ঘনিষ্ঠ মুহূর্ত অবস্থায় দেখে নেয়, যার জন্য প্রবীণ খুব রেগে যায়। অনেক কথা কাটাকাটি হয় তাদের। প্রবীণ রেগে গিয়ে সুরেশের ঘাতকে শুরু করে, এবার রাবিনা পেছন থেকে তার চুন্নি বা ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে ত্যাগ করে। এরপর পুলিশ রাবিনা এবং সুরেশের রাঘবের কল হিস্ট্রি চেক করে, যেখানে তারা একে অপরের সঙ্গে বেশিরভাগ সময় কথা বলতেন, এবং ঘটনার দিন সুরেশ রাঘবের ফোন লোকেশন প্রবীণের বাড়িতে দেখায়। তাছাড়া প্রবীণের বাড়ি থেকে ৬ কিলোমিটার দূরে যে নালা ছিল, সেই নালাই ওখানে রাবিনা ও সুরেশের রাঘবের লোকেশন একই জায়গায় ছিল। এরপর পুলিশ রাবিনাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য উঠে আসে যে ২৩শে মার্চ রাবিনা যখন আবার বাড়ি এসেছিলেন, তখন প্রবীণের সঙ্গে খুব কথা কাটাকাটি হয়। এরপর রাবিনা বিরক্ত হয়ে যায়, কারণ প্রবীণ প্রায়ই রাবিনার প্রতি রেগে যেতেন এবং তাকে ভালোভাবে রিলস বা ভিডিও বানাতে দিতেন না। তাছাড়া ছোটখাটো কারণেও নাকি তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। তাই শেষমেশ রুবিনা তার বয়ফ্রেন্ড সুরেশ রাঘবের সঙ্গে পরিকল্পনা করে কিভাবে প্রবীণকে রাস্তা থেকে সরানো যায়, এই জন্য সিসিটিভিতে বারবার হেলমেট পরা সুরেশের রাঘবকে দেখা যায় পায়চারি করতে, অর্থাৎ সুরেশ রাঘব যতবারই রাবিনার বাড়ি যেতে যাচ্ছিলেন ততবারই কেউ না কেউ তাকে দেখে নিয়েছিল, যার জন্য সে বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। তারপর যখন রাত 12:30 নাগাদ সবাই ঘুমিয়ে পড়ে এবং রাস্তা শুনশান হয়, তখনই সুরেশের রাঘব রাবিনার বাড়ি যায় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পূর্ণ করেন। পুলিশ তদন্তে আরও জানা যায় সুরেশ রাঘব যে বাইকটি ব্যবহার করেছিলেন, তার নাম্বার প্লেটকে ঢেকে রাখার জন্য কাদার মতো কিছু জিনিস ব্যবহার করেছিলেন। পুলিশ সুরেশ রাঘবের ব্যবহার করা ওই বাইক এবং রুবিনার চুন্নিটিকেও বাজেয়াপ্ত করেছেন। আসলে সে তার স্বামীর সঙ্গেই থাকতেন, তা শর্ত সিঙ্গেল মাদার লিখে রেখেছিলেন তার ইনস্টাগ্রাম আইডিতে। এদিকে সুরেশ রাঘবের স্ত্রী যখন সুরেশ রাঘব সম্পর্কে জানতে পারেন যে তার অন্য একজনের সঙ্গে সম্পর্ক আছে এবং তারা দুজন মিলে তার স্বামীকে পৃথিবী থেকে এড়িয়ে দিয়েছেন, এটা শোনার পর সে মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো প্রকার অপরাধী ঠিক নয়। যদি কখনো কোন সময়কার সম্মুখীন হন, তাহলে অবশ্যই পুলিশ প্রশাসন বা আত্মীয় পরিজনের সঙ্গে কথাবার্তা বলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আপনি যদি কোন সম্পর্কে যুক্ত থাকেন এবং সেই সম্পর্কে যদি কোনো অসুবিধা বা সমস্যা হয়, আত্মীয় এবং পরিজনের সঙ্গে কথা বলে সমস্যাটাকে মেটানোর চেষ্টা করুন। তাতেও যদি সমাধান না আসে, তাহলে অবশ্যই আইনি বা প্রশাসনের সাহায্য নিয়ে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপনার যার সঙ্গে ভালো লাগে তার থেকে স্বাধীনভাবে জীবন কাটানোর চেষ্টা করুন। কোন উপকারী অপরাধ আপনার সমস্যার সমাধানের কারণ হতে পারে না। কোনো সমস্যায় পড়লে অবশ্যই উচিত পুলিশ প্রশাসন বা আইনি কর্মকর্তাদের সাহায্য নেওয়া। ভিডিওটা শুধু শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটে সবার জন্য উন্মুক্তভাবে রয়েছে।